হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি ক্লাস 9-10 বাংলার ফাইনাল রিভিশনের জন্য ম্যারাথন সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে কবি জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে কবিতাটা সম্পূর্ণভাবে আরও একবার ঝালিয়ে দেব, যাতে করে তোমরা একেবারে ফাইনাল এই ভিডিওটা দেখে নিলেই তোমাদের এই কবিতা থেকে কোথাও কোনো প্রশ্ন যেন একেবারে না আটকায় সেভাবে। কাজেই আমি একেবারে এক্সপ্লানেশন টাইপের ভিডিও কিন্তু আজকে দিচ্ছি না, তোমাদের জন্য আজকে একটু অন্যরকম প্রশ্নোত্তর টাইপ ভিডিও, কিন্তু ডিরেক্ট যে সম্পূর্ণ প্রশ্ন আর উত্তর নিয়েই আমি আলোচনা করছি তাও কিন্তু নয়। আমি এমনভাবে বিষয়টা তোমাদের সামনে উত্থাপন করতে চলেছি যেটা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরকে সামনে এনে দেবে। তাহলে চলো আমরা শুরু করি প্রথম থেকে বিষয়টা। প্রথমেই বলবো যে এই যে কবিতাটা পড়ছো তোমরা, আবার আসিব ফিরে কবিতাটা কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত একটা বিখ্যাত কবিতা। এই কবিতায় কবি অনেক কিছু বিষয় বর্ণনা করেছেন, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন রূপ সৌন্দর্যকে ব্যক্ত করেছেন কবিতাটার মধ্যে। এখানে বেশ কিছু বিষয় লার্ন করার আছে, সেই লার্ন করার বিষয়গুলো কি আজকে আমি প্রথমে সেটা তোমাদের সামনে বলে নেব। প্রথমে মনে রাখবে যে কবিতায় ঠিক কটি নদীর নাম আছে। কবিতায় 3টে নদীর নাম আছে, ধানসিঁড়ি, জলঙ্গি এবং রূপসা নদী। আজকে কিন্তু কোনো বিষয়ের ব্যাখ্যায় আমি সেভাবে যাচ্ছি না, শুধু এটুকুই শুনে রাখো যে এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলারই, সেটা পূর্ব বাংলা মানে তৎকালীন অবিভক্ত বাংলা এবং বর্তমান যে পরিস্থিতি বাংলার সমস্ত মিলে যে বাংলা এক সময় ছিল, সেই বাংলার রূপ বৈচিত্র্যের যে রূপ ধরা পড়েছে সবটাই কিন্তু কবি ব্যক্ত করেছেন। প্রথম এই 3টে নদীর নাম অবশ্যই মনে রাখবে। 5টা পাখির নাম, যে পাখিগুলোর কথা কবি এখানে বলেছেন, শঙ্খচিল, শালিক, কাক, লক্ষ্মী প্যাঁচা, বক। কিন্তু এছাড়াও আর একটা পাখির কথা আমরা বলবো পাখির তালিকায়, সেটা হচ্ছে হাঁস। অনেকেই বলবে হাঁস কোনো পাখি নয়, কিন্তু হাঁসের সমস্ত বৈশিষ্ট্য দেখে হাঁসকে কিন্তু পক্ষী শ্রেণীভুক্তই করা হচ্ছে। কাজেই তোমরা যখন পাখির নাম যদি এরকম প্রশ্ন আসে, তোমরা অবশ্যই লিখবে শঙ্খচিল, শালিক, কাক, লক্ষ্মী প্যাঁচা, বক ছাড়াও আছে হাঁস। যেহেতু হাঁসের মধ্যে পাখির সমস্ত গুণ লক্ষ্য করা যায়, সেই কারণে হাঁসকেও আমরা এই শ্রেণীভুক্ত করতে পারি। কবিতায় বাংলার এক বিশেষ উৎসবের কথা আছে, সেটা কোন উৎসব না, নবান্ন উৎসব। নবান্ন উৎসব কি? নবান্ন উৎসব হচ্ছে গ্রাম বাংলার একটা বিশেষ উৎসব। যখন ধান ওঠে, নতুন ধান ওঠে অঘ্রাণ মাসে, পৌষ মাসে, সেই সময় যে নতুন চাল থেকে যে পায়েস তৈরি করা হয়, গ্রাম বাংলার মানুষ সেই পায়েস দেবতার উদ্দেশ্যে দান করে, আর সেই উপলক্ষে একটা বড় রকমের উৎসব তারা পালন করে গ্রাম বাংলায়। এই উৎসবকেই বলা হয় নবান্ন উৎসব। এছাড়া আরেকটা বিষয় অবশ্যই লার্ন করবে, কবিতায় 2টো দৃশ্য আছে, লার্ন করবে প্লাস ব্যাপারটা ভীষণভাবে বুঝে নেবে, কারণ যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু এটা মাথার মধ্যে থাকা জরুরি। কবিতায় কবি 2টো দৃশ্যকে বর্ণনা করেছেন, একটা হচ্ছে একেবারে সকালের দৃশ্য, ভোরের দৃশ্য, আর একটা হচ্ছে সন্ধ্যের দৃশ্য, মানে দিন শেষ হয়ে রাত শুরু হচ্ছে, অন্ধকার নামছে, সেই দৃশ্য। এই 2টো দৃশ্য কিন্তু কবিতায় উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে কবি তার এই কবিতার মধ্যে তার কোন চাওয়াকে ব্যক্ত করেছেন, কোন ইচ্ছার কথা প্রকাশ করেছেন। কবি চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে তার প্রিয় জন্মভূমি গ্রাম বাংলায় বারবার ফিরে আসতে, কারণ তিনি মৃত্যুকে যেমন বিশ্বাস করেন, মানুষের জন্ম হলে যেমন মৃত্যু নিশ্চিত, এটা যেমন তিনি বিশ্বাস করেন, সেই সঙ্গে তিনি পরজন্মেও বিশ্বাসী, এবং সেই কারণেই তিনি প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যে তিনি যেন বারবার এই বাংলার বুকে বিভিন্ন রূপে জন্মগ্রহণ করতে পারেন। আমরা প্রথমেই বলেছি 2টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সন্ধ্যা আর সকাল। সকালের দৃশ্যে যে রূপগুলো কবি ব্যক্ত করেছেন, সেখানেই কিন্তু কবি বলেছেন যে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল, এভাবে কবিতাটা শুরু হয়েছে। অতএব কবি বলেছেন যে তিনি যে রূপেই ফিরুন না কেন, সে মানুষ হতে পারেন অথবা তুচ্ছাতি তুচ্ছ যে কোনো প্রাণী, তাতে কবির কোনো রকম আক্ষেপ নেই। কথা বলতে গিয়ে কবি বলেছেন শঙ্খচিল, শালিক অথবা ভোরের কাক অথবা হাঁস হয়েও তিনি জন্মগ্রহণ করতে পারেন, অথবা তিনি বলতে চেয়েছেন যে গ্রাম বাংলার ক্ষেত মাঠকে ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা কোনো বাংলায় তিনি আবার জন্মগ্রহণ করতে পারেন, সেটা মানুষ রূপেও হতে পারে, সে কথা তিনি উল্লেখ করেননি।
এই হচ্ছে দৃশ্যের তার চাওয়া, তার প্রার্থনা। এরপরে এখানে আরেকটা প্রশ্ন হয়, গ্রাম বাংলার কোন রূপ সৌন্দর্যের বর্ণনা তিনি করেছেন। রূপ সৌন্দর্যের বর্ণনা বলতে গেলে তোমাকে দুটো স্ট্যান্ডার কথাই মাথায় রাখতে হবে, ভোরের দৃশ্য মানে সকালের দৃশ্য এবং একটা সন্ধ্যের দৃশ্য। সেক্ষেত্রে প্রথম দৃশ্যে আমরা কি দেখেছি, নবান্নের উৎসবে ভোরের কাক যে পায়েস খেতে আসে সেই দৃশ্য, শঙ্খচিল শালিক যে কাঁঠাল ছায়ায় উড়ে যায় সকালবেলা কুয়াশার মধ্যে ভেসে ভেসে গা ভাসিয়ে দিয়ে সেই দৃশ্য। আমরা দেখতে পেয়েছি হাঁসকে কবি তুলনা করেছেন গ্রাম বাংলার কিশোরীর পায়ের সাথে, পায়ের লাল আলতা পরা পায়ে যেমন ঘুঙুর আছে কিশোরীর, তেমনভাবে যেন তার চলা, অর্থাৎ হাঁসের যে চলা, হাঁসের যে ছন্দময় চলা, ছন্দময় যে গতি, তার সাথে কিশোরীর কোথাও একটা মিল আছে বলে কবি এই দুইকে এক করে দিয়েছেন এবং হাঁস হয়ে জন্মগ্রহণ করতে চেয়েছেন। তারপরেই কবি বলেছেন যে জলঙ্গির ঢেউয়ে ভেজা এই সবুজ করুণ ডাঙায়, এখানে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা কবি স্মরণ করিয়ে দিয়েছেন কবিতায়। কোন ঐতিহাসিক ঘটনা? আমাদের ঐতিহাসিক বাংলার সেই সিরাজদৌলার কাহিনী, জলঙ্গি নদীর কথা, যে মুর্শিদাবাদের বিখ্যাত জলঙ্গি নদী, যে নদীর প্রান্ত থেকে, যে নদীর ঘাট থেকে মানে শোনা যায় সিরাজকে প্রথম বন্দি করা হয়েছিল। সেই যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাকে কবি কিন্তু স্মরণ করেছেন এখানে, এবং সেই কারণেই কবি করুণ শব্দটা ব্যবহার করলেন। মানে বাংলার যে মানুষের যে অশ্রু ব্যথার বেদনার ইতিহাস, সে কথাটাকে কবি স্মরণ করেছেন। এরপরে কবি সন্ধ্যার দৃশ্য বর্ণনা করেছেন পরের স্ট্যান্ডায় গিয়ে। সেখানে একেবারে মাথায় রাখো, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। আবার বলছি, ফার্স্ট স্ট্যান্ডারের প্রত্যেক পয়েন্ট, শঙ্খচিল, শালিক, ভোরের কাক, হাঁস কিংবা মানে কলমির জলে ভেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা ডাঙায় তিনি জন্মগ্রহণ করতে চেয়েছেন, এটা যেমন প্রত্যেকটা পয়েন্ট, ঠিক তেমনভাবে এখানেও কিন্তু 5টা পয়েন্ট উল্লেখ করেছেন কবি। কবি বলেছেন সন্ধ্যার বাতাসে সুদর্শন ওড়ার কথা। এখানে বলে রাখি, সুদর্শন শব্দের অর্থ কি? অনেকে শকুন বলো, আমি কিন্তু এটা মানতে রাজি নই। কেন রাজি নই সেটা অনেকবার আমি বলেছি। সুদর্শন কোনো একটা সুন্দর পোকার কথা কবি বলেছেন, গুবরে পোকা হতে পারে যেটা সন্ধ্যের বাতাসে ওড়ে, সুন্দর দেখতে হতে পারে, জ্যোৎস্না পোকা, যে কোনো রকম হতে পারে, এই ধরনের মোট কথা কোনো পোকার কথাই কবি বলেছেন, সুন্দর দেখতে কোনো পোকা। আচ্ছা, এরপরে আছে লক্ষ্মী প্যাঁচা শিমুলের ডালে বসে যে ডেকেছিল সন্ধেবেলা। আছে এক কিশোরের কথা, এক শিশুর কথা যে উঠোনে ধানের খই ছড়াচ্ছে। আছে রূপসার ঘোলা জলে ডিঙি বেয়ে চলছে এমন এক কিশোর সাদা পালতোলা ডিঙিতে। আচ্ছা, এরপরে কবি আরেকটা কথা বলেছেন যে সন্ধ্যের আকাশ যখন রাঙা মেঘে একেবারে ছেয়ে গেছে, সেই সময় সেই রাঙা মেঘে সাঁতার কেটে যাচ্ছে কে? ধবল বক। কোথায় যাচ্ছে? নীরে ফিরছে, অর্থাৎ বাসায় ফিরছে। তারপর লাস্ট লাইনে কবি বলছেন আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখানে তুমি বলতে কবি কাকে উল্লেখ করলেন? তুমি বলে কবি কিন্তু আমাদের পাঠকদের উল্লেখ করলেন, যারা কবির এই কবিতা পড়ছেন তাদের সকলকেই কবি উল্লেখ করলেন তুমি শব্দের মধ্যে দিয়ে। আর আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে মানে এই যে বর্ণনা কবি দিয়েছেন সন্ধ্যের রূপের বর্ণনা, এই রূপের বর্ণনার মধ্যে এই কবি মনে করছেন তিনি কোথাও না কোথাও থাকবেন। তাহলে দুটো ব্যাপার কিন্তু খুব ক্লিয়ার। ফার্স্ট স্ট্যান্ডায় কবিতার ইচ্ছা প্রকাশ করেছেন, এই রূপে তিনি জন্মগ্রহণ করতে চান। সেকেন্ড স্ট্যান্ডায় কবি সন্ধ্যার রূপটা কেবল বর্ণনা করেছেন, ফার্স্ট স্ট্যান্ডায় সকালের রূপও বর্ণনা করেছেন বাংলার। লাস্ট যে সেকেন্ড স্ট্যান্ডার তিনি সন্ধ্যের রূপটা বর্ণনা করেছেন এবং বলতে চেয়েছেন এই সমস্ত ভিড়ের মধ্যে তিনি যে কোনো রূপে জন্মগ্রহণ করতে পারেন, সেই রূপেই তিনি হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে আবার আসবো ফিরে কবিতা, আশা করছি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। আর বারবার বলছি তোমরা যে বিষয়গুলোর কথা মাথায় রাখবে সেটা হচ্ছে একটা স্পেলিংও যেন কবিতার শব্দ লিখতে গিয়ে ভুল না হয়, কবিতার নাম লিখতে গিয়ে ভুল না হয়, কবির নাম লিখতে গিয়ে ভুল না হয়। আর কবিতার ঠিক প্রশ্নটাকে সঠিকভাবে বুঝবে তবে আনসার লিখবে। 2 মার্কসের জন্য যে আনসারটা হবে, 5 মার্কসের জন্য কিন্তু সেইটুকু আনসার কখনোই যথেষ্ট নয়। 5 মার্কসের আনসার, 3 মার্কসের আনসার, 3 মার্কসের আনসারের পরিমাণ কিন্তু যদিও 2 আর 3, তবুও কিন্তু 2 এর থেকে অনেকটা বেশি হয়ে যায়। কাজেই সে কথা মাথায় রেখে কিন্তু লিখবে প্রশ্নের উত্তর। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ফাইনাল রিভিশনের জন্য আরও নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।